আসসালামু আলাইকুম। সায়েন্স লার্নিং বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাশরিফ আহমেদ তুষার। আজকে আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 2 অর্থাৎ গতি চ্যাপ্টার আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকের পর্বের পরে মোটামুটি আমাদের দ্বিতীয় অধ্যায়ের থিওরি পড়া শেষ হয়ে যাবে। এরপর আমাদের শুধু বাকি থেকে যাবে ম্যাথগুলো। আমরা ম্যাথগুলো পরবর্তী কয়েকটি পর্বে করাবো। তো আজকে আমাদের যেহেতু তৃতীয় পর্ব, আজকের পর্বে আমাদের রয়েছে গতির সমীকরণ আর রয়েছে পরন্ত বস্তুর সূত্র। আমাদের গতির সমীকরণ হচ্ছে 4টি। এখানে একটি হচ্ছে এক্সটার্নাল এবং পরন্ত বস্তুর সূত্রের মধ্যে আমাদের পরন্ত বস্তুর জন্য গতির সমীকরণ রয়েছে, পরন্ত বস্তুর সূত্র রয়েছে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আবার গতির আলাদা সমীকরণ রয়েছে। তো আজকে আমরা সবার প্রথমে গতির সমীকরণ দিয়ে শুরু করব। তো গতির আমাদের 1 নম্বর যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে আমাদের v = u + at। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে v হচ্ছে আমাদের শেষ বেগ, u হচ্ছে আমাদের আদি বেগ, a হচ্ছে আমাদের ত্বরণ, t হচ্ছে আমাদের সময়। পর্ব 2তে তোমাদেরকে আমি ত্বরণ নির্ণয় করা শিখিয়েছিলাম। তো যারা এখনও পর্ব 1 এবং 2টি দেখোনি তারা আগের পর্বগুলো দেখে নেবে অবশ্যই। তো আমরা আগের পর্বে দেখেছিলাম যে আমাদের ত্বরণ নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমরা করেছিলাম যে যদি আমাদের t সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হয় v - u, তাহলে আমাদের 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন হবে v - u / t। আবার 1 সেকেন্ড সময় বেগের পরিবর্তন যেটা হচ্ছে আমাদের একক সময় বেগের পরিবর্তন, তো সেটাই একক সময় বেগের পরিবর্তন হার হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা পাচ্ছি সুতরাং ত্বরণ = v - u / t। এখন আমরা এই সমীকরণটিকেই খুব সহজে এই সমীকরণে কনভার্ট করতে পারি। যেমন এখন যদি এটাকে আমরা আর গুণন করি তাহলে আমাদের আসছে at = v - u। এখন এটাকে যেহেতু এখানে আমাদের এটা মাইনাস আকারে আছে, আমরা এ পাশে আনলে সেটা আমাদের প্লাস আকারে হবে। তো তখন আমাদের হবে u + at = v। এটাই আলটিমেটলি আমাদের এই সমীকরণটি, অর্থাৎ v = u + at। তাহলে এখন যদি আমাদের ত্বরণ দেওয়া থাকে, আমাদের যদি সময় দেওয়া থাকে, আমাদের যদি আদিবেগ দেওয়া থাকে, তাহলে আমরা v বের করতে পারবো। অর্থাৎ আমাদের যদি আদিবেগ, ত্বরণ, সময় দেওয়া থাকে তাহলে আমরা শেষ বেগটি বের করতে পারবো। এখন এখান থেকে আমরা আরও একটি জিনিস বের করতে পারি। যেমন আমাদের যদি কোনো আদিবেগ না থাকে, আমাদের বস্তুটি যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তার মানে হচ্ছে সেখানে আমাদের কোনো আদিবেগ নেই, আদিবেগ শূন্য। তার মানে হচ্ছে তখন আমাদের u নেই। তো তখন আমাদের হবে v = যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তখন আমাদের কোনো আদিবেগ নেই, অর্থাৎ u শূন্য। তাহলে আমাদের সূত্রটি হবে v = at। এখন এ যদি আমাদের সমত্বরণ হয় তাহলে আমাদের এ ধ্রুব। তখন আমরা লিখতে পারি v = t, অর্থাৎ আমাদের বেগ সময় সমানুপাতিক। অর্থাৎ আমাদের সময় যত বাড়বে বেগও তত বাড়বে। প্রথম সেকেন্ডে যদি আমাদের বেগ হয় 1 মিটার/সেকেন্ড, ত্বরণ যদি হয় 1 মিটার/সেকেন্ড, তাহলে পরবর্তী সেকেন্ডে আমাদের বেগটি হবে 2 মিটার/সেকেন্ড, 1 মিটার বেড়ে যাবে। অর্থাৎ আমাদের একটি ধ্রুব হারে বেগ সময়ের সাথে বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের গতির প্রথম সূত্র। এখন আমরা গতির দ্বিতীয় সূত্রটি দেখব। গতির দ্বিতীয় সূত্রটি দেখার আগে তোমাদের আরও একটি ছোট সূত্র দেখিয়ে নিচ্ছি। এটি আমাদের গতির সমীকরণ না, কিন্তু তবে আমাদের গতির সমীকরণ করার জন্য এটা আমাদের বুঝতে হবে। এখান থেকেই মূলত এটা এসেছে। আমাদের সেই সমীকরণটা হচ্ছে s = vt। যখন আমাদের সমবেগ হবে, v হচ্ছে আমাদের সমবেগ, আর সময় তো আমাদের জানাই আছে যে আমাদের গতিকালের সময়, অর্থাৎ আমাদের গতিকাল, t হচ্ছে গতিকাল, যেটা কিনা আমাদের সময়। তো এখন আমাদের বলল যে s = vt, আমরা জানি s = সরণ। তাহলে s = vt হলে যদি আমাদের একটি বস্তুর বেগ হয়
একটি বস্তুর সমবেগ যদি হয় আমাদের 10 মিটার পার সেকেন্ড, গতিকাল যদি হয় আমাদের 10 সেকেন্ড, তাহলে তার সরণ হবে s = vt, অর্থাৎ 10 × 10 = 100। সরণের একক হচ্ছে আমাদের মিটার, অর্থাৎ বস্তুটি 10 মিটার সমবেগে 10 সেকেন্ডে বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা এটাকে কিভাবে প্রমাণ করব? এখন যদি আমাদের একটি বস্তু 10 সেকেন্ডে আমাদের এই সমস্ত রাস্তাটি অতিক্রম করলো, এটাকে যদি আমরা 10টি সমান ভাগে ভাগ করি, তাহলে আমরা ধরে নিলাম আমরা এটা রাস্তাটিকে 10টি সমান ভাগে ভাগ করলাম। এখন যদি আমাদের প্রতিটা ভাগে 10 মিটার করে পড়ে, ধরে নিলাম আমাদের প্রতিটা ভাগে 10 মিটার করে আছে, তাহলে আমাদের এক একটি ভাগ অতিক্রম করতে আমাদের 1 সেকেন্ড করে সময় লেগেছে। যেহেতু আমি পুরো 10 সেকেন্ডে দূরত্বটি অতিক্রম করেছি এবং যেহেতু বস্তুটি সমবেগে চলছে আর সম্পূর্ণ রাস্তাটি হচ্ছে 100 মিটার, তাহলে আমরা সরণ ডিভাইডেড বাই সময়, মানে হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্বটুকু ভাগ যতটুকু সময় অতিক্রম করলাম সেটা করলে আমরা পাবো এর বেগ, যেটা কিনা আমাদের সমবেগ। এখন এটি যদি আমাদের সমবেগ না হয়, যদি আমাদের ত্বরণ থাকে, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে? তখন আমাদের সমবেগ না, তখন সেটা হবে আমাদের গড়বেগ। গড়বেগের বিষয়টি আমি তোমাদের আগের ক্লাসে দেখাইনি, কারণ ভেবেছিলাম যখন আমাদের সূত্র করাবো তখনই একসাথে দেখিয়ে দেব। তো এখন আমি তোমাদের গড়বেগের বিষয়টি বোঝাচ্ছি, কারণ আমাদের পরবর্তী সমীকরণটি বোঝার জন্য আমাদের গড়বেগ প্রয়োজন। আমাদের গড়বেগ হয় হচ্ছে অসমবেগের ক্ষেত্রে। যদি একটি বস্তু এই রাস্তাটি অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে তার যদি প্রথম সেকেন্ডে সে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে যদি সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে হচ্ছে প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। তাহলে সে কিন্তু 2টি সেকেন্ডে 2টি ভিন্ন বেগে চললো, অর্থাৎ সেটি অসমবেগে চললো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি 3 মিটার দূরত্ব অতিক্রম করেছে, 1 + 2 = 3 মিটার। 3 মিটার দূরত্ব অতিক্রম করছে 2টি সেকেন্ডে, টি হচ্ছে এখানে 2 সেকেন্ড। অথচ প্রথম ক্ষেত্রে একটি বেগ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বেগ ছিল। তাহলে আমরা যদি দূরত্ব হিসাব করতে যাই, তাহলে আমাদের দুটি ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব করতে হবে। কিন্তু আমরা যদি একটি গড় বেগ বিবেচনা করি, আমরা যদি মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিই, তাহলে আমরা একটি গড় বেগ পাবো। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 3 মিটার, আর আমাদের সময় হচ্ছে এখানে 2 সেকেন্ড। তাহলে আমাদের গড় বেগ 1.5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা 1.5 মিটার পার সেকেন্ড নিয়ে হিসাব করি, তাহলে আমরা যে কোনো মুহূর্তের বেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবো। এখন যদি আমাদের প্রশ্ন করে যে 2 সেকেন্ডে একটি বস্তু 1.5 মিটার পার সেকেন্ড গড় বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এখন তাহলে আমরা গড় বেগ 1.5 সাথে 2 সেকেন্ড গুণ করে দিই, তাহলে আমরা 3 মিটার পাচ্ছি। আমরা এই মানটি পাচ্ছি 1 মিটার আর 2 মিটার, টোটাল 3 মিটার। 2 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে গড়বেগ হচ্ছে আমাদের, যখন একটি বস্তু অসমবেগে চলবে তখন আমরা বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে একটি গড়বেগ পাবো। সেই গড়বেগ দিয়ে আমরা যে কোনো মুহূর্তের সরণ বের করতে পারবো। এখন গড়বেগ কেন দেখালাম? কারণ গড়বেগ অর্থাৎ আমাদের আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটি হচ্ছে আমাদের গড়বেগ। এই গড়বেগটি আমাদের এই সূত্রটি বের করার জন্য লাগবে। আমাদের গতির দ্বিতীয় সূত্রটি বের করার জন্য আমাদের গড়বেগ লাগবে। আমাদের গতির দ্বিতীয় সূত্রটি হচ্ছে সরণ, শেষ বেগ এবং সময় অর্থাৎ গতিকালের সম্পর্কের। আমরা গড়বেগটি আগে হিসাব করব। একটি বস্তু যদি টি সেকেন্ড সময়ে ইউ আদিবেগ থেকে ভি শেষ বেগে যায়, তাহলে বস্তুটির গড়বেগ কত হবে? এখানে যেহেতু দুটি ভিন্ন বেগ, আদিবেগ একটা, শেষ বেগ আর একটা, এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানেও আমাদের গড়বেগ হিসাব করতে হবে। এখানে আমাদের গড়বেগ হচ্ছে
আদিবেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। আবার আমরা জানি গড়বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই যেটুকু সময়ে দূরত্বটি অতিক্রম করেছে। তাহলে সরণ বাই সময় অর্থাৎ এস বাই টি। এখন আমাদের গড়বেগ যেহেতু সমান, তাহলে আমাদের ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 সমান এস বাই টি। এখান থেকে আমরা আর গুণন করে পাই টি ইন্টু ইউ প্লাস ভি, টি ইন্টু ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 2s। তাহলে আমরা এস পাচ্ছি ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা দ্বিতীয় সূত্রটি পেয়ে যাচ্ছি। আমরা গতির সমীকরণের দ্বিতীয় সূত্রটি আমরা গড়বেগের ধারণা থেকে আমরা বের করতে পারছি। এখানে আমাদের যদি শেষ বেগ, আদিবেগ, সময় দেওয়া থাকে, তাহলে আমরা খুব ইজিলি সেই সময়টুকুতে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এখন এখান থেকেও আমরা কিছু জিনিস বের করতে পারি। এখানে যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তাহলে আমাদের আদিবেগ 0 হবে। তখন আমাদের সূত্রটি দাঁড়াবে এস ইজ ইকুয়াল টু হাফ ভিটি। এখন আমাদের শেষ বেগও যেহেতু ধ্রুব, শেষ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের একটি ধ্রুব সংখ্যা, এটিও ধ্রুব। তাহলে আমাদের এখানে পাচ্ছি এস সমানুপাতিক টি, অর্থাৎ আমাদের সময়ের সাথে সরণের হার বৃদ্ধি পাবে। সময় যত বাড়বে সরণও তত বাড়বে, কারণ সময়ের সাথে যখন আমাদের শেষ বেগ বৃদ্ধি পাবে, আমাদের যেহেতু এখানে ত্বরণ হচ্ছে, শেষ বেগও বৃদ্ধি পাবে, তাহলে বেগ বৃদ্ধি পেলে আমাদের সরণও বৃদ্ধি পাবে। এখন আমরা দেখব গতির তৃতীয় সমীকরণ, যেটি হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমাদের গতির সমীকরণের মধ্যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটি মোটামুটি একটু জটিল, বাকি সবগুলো সূত্র খুবই ইজি। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জন্য আমাদের সেই আগের ধারণাগুলোই লাগবে। এখানে আমাদের গড়বেগ যদি ভি বার হয়, গড়বেগ হচ্ছে আমাদের ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আবার আমরা জানি গড়বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এখান থেকে আমরা পেয়েছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটি হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র থেকে এখানে আমরা ভি এর মানটি বের করে এখানে বসাবো। আমরা ভি এর মানটি প্রথম সূত্রে বের করেছিলাম ত্বরণের সূত্র দিয়ে, সেটি হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা যদি এই সূত্রে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি এর মানটি বসাই, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে এখানে আমাদের হচ্ছে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আবার 2u টি এখানে আমাদের গুণাকারে উপরের প্রত্যেকটার সাথে যাবে, 2ut প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2ut ডিভাইডেড বাই 2 প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমার 2 কাটা যায়, তাহলে আমাদের থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সুতরাং এস ইজ ইকুয়াল টু আমাদের পাচ্ছি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের গতির তৃতীয় সমীকরণ, যেটি আমরা এখান থেকে পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৃতীয় সমীকরণটি বের করার জন্য আমাদের প্রথম দ্বিতীয় দুটি সমীকরণে আমাদের প্রয়োজন। তেমন ব্যতিক্রম কিছু না, শুধু আমরা প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণে মানগুলো বসিয়ে তৃতীয় সমীকরণটি পাচ্ছি। এখানে যদি আমাদের আদিবেগ, সময়, ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা তৃতীয় সমীকরণটি ব্যবহার করে সরণ বের করতে পারবো। আবার আমরা এই তৃতীয় সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে এখন যদি আমাদের তৃতীয় সমীকরণে বস্তুটি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তাহলে আমাদের আদিবেগ 0, তাহলে আমাদের আলটিমেটলি এই মানটি 0 হয়ে যাবে। তখন আমাদের সমীকরণটি দাঁড়াবে এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এখন এ যদি হয় আমাদের সুষম ত্বরণ, তাহলে এটি হবে আমাদের ধ্রুব। হাফ যেহেতু একটি সংখ্যা, এটিও ধ্রুব, তাহলে আমাদের পাচ্ছি এস সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক হবে আমাদের সরণ।
এর মানে হচ্ছে আমাদের সময় যদি 1 সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে সরণও 1 গুণ বাড়বে, কিন্তু সময় যদি 2 সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে আমাদের 2a² = 4, তখন কিন্তু আমাদের সরণটি 4 গুণ বেড়ে যাবে। অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক হচ্ছে আমাদের সরণ। এবার আমরা দেখব গতির চতুর্থ সমীকরণ। আমাদের গতির চতুর্থ সমীকরণটি হচ্ছে v² = u² + 2as। এই সমীকরণটি খুবই ইজি। আমরা আগের সমীকরণগুলো যেভাবে বের করলাম এক একটা সমীকরণের মান বসিয়ে বের করে ফেলেছি, এই সমীকরণে ঠিক তেমনভাবেই আমরা আগের সমীকরণগুলো থেকে মান বের করে সেই মানগুলো বসিয়ে আমরা চতুর্থ সমীকরণটি বের করে ফেলব। তো চতুর্থ সমীকরণটি বের করার জন্য আমাদের ঠিক তেমনইভাবে গড়বেগ লাগবে। গড়বেগ হচ্ছে আমাদের u + v / 2, আবার গড়বেগ হচ্ছে সরণ / সময়, আবার আমরা পাচ্ছি s = u + v / 2 × t। আবার আমাদের হচ্ছে ত্বরণ হচ্ছে আমাদের, এখানে ত্বরণের একটি বিশেষ ব্যবহার রয়েছে। ত্বরণের সূত্রটি এখানে আমরা একটু ব্যতিক্রম করে ব্যবহার করব, সেটি এখন দেখাচ্ছি তোমাদের। ত্বরণের আমাদের সূত্রটি হচ্ছে a = v - u / t। এখানে আমরা t এর মানটি বের করব, এখানে আমরা a এর মান বের করব না, এখানে আমরা t এর মানটি নিব। তখন যদি আমরা t নেই আর গুণন করে তখন আমাদের v - u / a দাঁড়াচ্ছে। এখন আমরা এই সমীকরণে t এর মানটি বসাতে পারি, তখন আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে কি u + v / 2 × v - u / a। এখন আমাদের সূত্র হচ্ছে a + v × a - v = a² - v²। আমরা জেনারেল ম্যাথে এই সূত্রটি করেছি যে a² - v² = a + v × a - v। তাহলে এখানে আমরা পাচ্ছি v + u × v - u, তাহলে আমাদের এখানে হবে v² - u², আর নিচে 2 আর a গুণ করলে আমাদের হবে 2a, আর এখানে হচ্ছে আমাদের s। তাহলে আমাদের আর গুণন করলে আমরা পাবো 2as = v² - u², সুতরাং v² = a² + 2as। আমাদের কিন্তু চতুর্থ সমীকরণটি এই সমীকরণটি, আমরা জাস্ট মানগুলো বসিয়ে চতুর্থ সমীকরণটিও পেয়ে যাচ্ছি। এখন চতুর্থ সমীকরণে যদি আমাদের শেষ বেগ, আদি বেগ, ত্বরণ দেওয়া থাকে তাহলে আমরা সরণ বের করতে পারবো। আবার যদি আমাদের সরণ, ত্বরণ, আদি বেগ দেওয়া থাকে তখন আমরা শেষ বেগ বের করতে পারবো। তখন শেষ বেগ বের করার জন্য আমাদের শুধু এই পুরো মানটিকে √ওভার করতে হবে, কারণ স্কোয়ার সরানোর জন্য আমাদের এটাকে রুট করতে হয়, u² + 2as। এখানেও ঠিক তেমনভাবে আমরা আরেকটি সম্পর্ক করতে পারি, যেমন যদি আমাদের আদিবেগ 0 হয়, স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তখন আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে হচ্ছে v² = 2as। এখন ধ্রুব সংখ্যা ধ্রুব, ত্বরণ সমত্বরণের ক্ষেত্রে ধ্রুব, তখন আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে v² = s, v √s। মানে হচ্ছে আমাদের একটি বস্তু সুষম ত্বরণে চললে তখন বস্তুর বেগ হবে সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই 4টি সমীকরণ হচ্ছে আমাদের গতির সমীকরণ। আমাদের পরবর্তীতে আমরা যে ম্যাথের পর্বগুলো করব সেখানে আমাদের বিভিন্ন টাইপের সৃজনশীল করতে হবে। আমরা কিছু শর্ট ম্যাথও করাবো, সাথে আমাদের অনেকগুলো সৃজনশীল করানো হবে। তখন আমরা এই 4টি সমীকরণ সকল ক্ষেত্রে ব্যবহার করব। তো যখন আমরা সৃজনশীল করব তখন আশা করি তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না এই চ্যাপ্টার নিয়ে। তাহলে এখন দেখাবো পরন্ত বস্তুর সূত্র। আমাদের পরন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও একদিন পিসা টাওয়ারে যান, সেখানে পিসা টাওয়ার হেলানো ছিল, তো তিনি সেখান থেকে একটি পাথরের টুকরা এবং একটি কাগজের টুকরা ফেললেন। তিনি দেখতে পেলেন যে সেখানে কোনো বাতাসের বাধা ছিল না, সেখানে কাগজের টুকরাটি এবং পাথরের টুকরাটি একই সাথে মাটিতে পড়েছে। কিন্তু আমরা কিন্তু বাস্তবে এগুলো দেখি না। আমরা যখন একটি পাথরের টুকরা এবং একটি কাগজের টুকরা নিচে ফেলি তখন কিন্তু কাগজের টুকরাটি আমাদের আরও দেরি করে নিচে পড়ে, কিন্তু পাথরের টুকরাটি আমাদের খুব দ্রুত নিচে পড়ে যায়। কারণ পাথরের টুকরাটি ক্ষেত্রফল কম হয় এবং ওজন বেশি হয়, সেখানে আমাদের বাতাসের বাধা নেই। কিন্তু কাগজের ওজন কম অথচ ক্ষেত্রফল খুব বেশি, তাই সেখানে বাতাসের বাধা থাকায়
কাগজের টুকরাটি বেশি সময় পরে নিচে পড়ে। তো তখন আমাদের পরন্ত বস্তুর সূত্রগুলো গ্যালিলিও আবিষ্কার করেন পরন্ত বস্তুর 3টি সূত্র। পরন্ত বস্তুর 3টি সূত্র আমাদের 2টি কন্ডিশনের উপর ভিত্তি করে চলে। একটি হচ্ছে আমাদের বস্তুটি স্থির অবস্থা থেকে পড়তে হবে, অর্থাৎ বস্তুটির কোনো আদিবেগ থাকতে পারবে না। তুমি বস্তুটি নিচে ছেড়ে দেওয়ার আগে কোনো ফোর্স দিতে পারবে না, অর্থাৎ বস্তুটি আদিবেগ শূন্য থাকবে, স্থির অবস্থা থেকে পড়তে হবে। আর বস্তুটি হচ্ছে বিনা বাধায়, অর্থাৎ বস্তুর উপর কোনো বাতাসের বাধা থাকতে পারবে না, যেটি কিনা আমাদের গ্যালিলিও পরীক্ষা করেছিলেন যে বাতাসের বাধা না থাকায় আমাদের কাগজের টুকরোটি এবং পাথরের টুকরোটি একই সাথে নিচে পড়েছিল। তার মানে হচ্ছে আমাদের 2টি কন্ডিশন হচ্ছে স্থির অবস্থা থেকে পড়তে হবে, আরেকটি হচ্ছে বিনা বাধায়। তাহলে কন্ডিশন হচ্ছে আমাদের স্থির অবস্থা, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের বিনা বাধায়। তাহলে আমাদের গতির প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, যেটি কিনা সেই পাথরের এবং কাগজের ঘটনাটি। বস্তুর কিন্তু এখানে পাথরের ভর বেশি কিন্তু কাগজের ভর কম। এখানে কিন্তু নিচে পড়ার জন্য এখানে ভরের কোনো ভূমিকা নেই, এখানে সময়ের ভূমিকা, কারণ এখানে স্থির অবস্থান থেকে ছাড়া হয়েছে এবং বিনা বাধায়, এখানে কোনো বাধা নেই, বাতাসের কোনো বাধা নেই, তাই বিনা বাধায় তারা সমান সময়ে নিচে পড়ছে, অর্থাৎ সমান সময়ে তারা সমান দূরত্ব অতিক্রম করছে। এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর প্রথম সূত্র, আমাদের যেটিকে বলা হয় পরন্ত বস্তুর প্রথম সূত্র। স্থির অবস্থায় বিনা বাধায় কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ আমাদের প্রথম সূত্রটি হচ্ছে 1 নম্বর আমাদের সূত্রটি হচ্ছে এস সমানুপাতিক, যেহেতু পরন্ত বস্তু তাই এটাকে এস না, এটা হবে আমাদের হাইট এইচ সমানুপাতিক টি, অর্থাৎ সময়ের সাথে নিচে পড়ছে, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটি হচ্ছে আমাদের এইচ। তাহলে এটি আমাদের বৃদ্ধি পাবে। আমাদের একটি বস্তু নিচে পড়ে কেন? আমরা জানি একটি বস্তু নিচে পড়ে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা জানি অভিকর্ষ ত্বরণ বলে, যেটির আদর্শ মান হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন বিনা বাধায়। তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে এইচ সমানুপাতিক টি। আমাদের দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার সময়ের সমানুপাতিক, অর্থাৎ বস্তু যত সময় ধরে নিচে পড়বে বস্তুর বেগ তত বাড়তে থাকবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি মানে হচ্ছে আমাদের সময়ের সাথে বেগের মান বৃদ্ধি পাবে, আমাদের সময় যত বাড়বে বেগও তত বাড়বে। আমাদের তৃতীয় সমীকরণটি কি? আমাদের পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটি যতটুকু সময়ে নিচে পড়বে সেই দূরত্বটুকু হচ্ছে সে যতটুকু সময় পড়ছে সেটার বর্গের সমানুপাতিক, অর্থাৎ আমাদের দূরত্ব যদি হয় এইচ সেটি সমানুপাতিক হবে টি স্কোয়ার। এখন আমরা গতির সমীকরণগুলোতে জাস্ট ইজিলি আমরা ত্বরণের ক্ষেত্রে আমরা দিব অভিকর্ষ ত্বরণ, তাহলে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো বের হয়ে যাবে। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো বের করার জন্য আমি তোমাদের আগে এখানে লিখছি ভিজিক্যাল টু ইউ প্লাস এটি। আমাদের পরবর্তী সমীকরণগুলো হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করছে, সেখানে যেহেতু আমাদের অনুভূমিকভাবে চলমান কোনো বস্তুর ত্বরণ নেই, আর আমাদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, যেটি হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমি যদি রাসাটিকে নিচে ফেলে দিই, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ ত্বরণের কারণে নিচে পড়ছে, তাহলে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি নিতে হবে। তাহলে আমাদের সূত্রটি দাঁড়াবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আবার আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ক্ষেত্রে আমাদের এসটি হয়ে যাবে আমাদের এইচ, অর্থাৎ হাইট যতটুকু আমি দূরত্ব অতিক্রম করে নিচে পড়ছি আমাদের এস হয়ে যাবে এইচ এবং ত্বরণটি হয়ে যাবে আমাদের অভিকর্ষ ত্বরণ। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এর ক্ষেত্রে আমাদের হবে অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতা হাইট। তাহলে আমরা গতির পরন্ত বস্তুর সূত্রটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রটি পেয়ে যাচ্ছি। এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো আলাদা কেন? কারণ আমাদের জাস্ট এই সূত্রগুলোই আমাদের সাইনটি চেঞ্জ হয়ে যাবে, আমাদের
এখানে প্লাস সাইনটি চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ নিক্ষিপ্ত বস্তু, যখন আমরা একটি বস্তুকে উপরে নিক্ষেপ করি, যখন আমার বস্তুটি নিচে পড়ছে, তখন যেহেতু এর 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন আমরা এটিকে উপরে নিক্ষেপ করব, তখন ঠিক তেমনভাবে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড করে আমাদের বেগ হ্রাস পাবে। তার মানে হচ্ছে সেখানে আমাদের ঋণাত্মক অভিকর্ষ ত্বরণ। তখন আমাদের এখানে সাইনগুলো নেগেটিভ দিতে হবে। তাহলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ হবে v = u - gt, h = ut - half gt স্কোয়ার এবং v স্কোয়ার = u স্কোয়ার - 2gh। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের শুধু ঋণাত্মক চিহ্ন দিতে হবে, অর্থাৎ মাঝখানে নেগেটিভ হবে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের বেগ বৃদ্ধি পাবে, তখন আমাদের পজিটিভ হবে, প্লাস হবে, এবং যখন আমাদের ঋণাত্মক হবে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের বেগ হ্রাস পাচ্ছে, তখন শুধু আমাদের নেগেটিভ চিহ্ন হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা গতির সমীকরণ শিখলাম, গতির সমীকরণগুলো আমাদের কিভাবে আসলো সেগুলো শিখলাম, এবং আমরা পরন্ত বস্তুর সূত্র শিখলাম। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো কিভাবে আসলো সেগুলোও দেখলাম, এবং আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেন আমাদের সূত্রগুলো ব্যতিক্রম হচ্ছে সেটাও আমরা দেখলাম। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা যখন ম্যাথ করাবো, আমরা ম্যাথ কয়েকটি পার্টে করাবো। ম্যাথ যেহেতু অনির্ধারিত, কারণ বিভিন্ন ম্যাথ আছে, আমরা মেন টপিকগুলো ম্যাথের আমরা মেন ম্যাথগুলো আমরা কালেক্ট করে তোমাদের করাবো। এবং ম্যাথের পর্বগুলো তাই বলা যাচ্ছে না কয়টা পর্ব লাগে, আমরা কয়েকটা পর্বে ম্যাথগুলো সব শেষ করাবো। আশা করি তোমরা সবাই ম্যাথের পর্বগুলো মনোযোগ সহকারে করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।